আচ্ছা, আজকে আমরা প্রিজম দেখবো, প্রিজম পড়বো। প্রিজমে দেখো, প্রিজমে কি এটা কাঁচ দিয়ে তৈরি ক্রাউন কাঁচ হয়, তো সেটা এরকম দেখতে পিরামিড আকার। তো এই যে ডি কে জি এফ এই একটা তল, আর ওদিকে আছে ডি কে এইচ ই, এই দুটো তল হচ্ছে প্রতিসারক তল। তো এই প্রতিসারক তলে কি হবে, আলোর প্রতিসরণ হবে। আলোর প্রতিসরণ হলে কি হবে, আলো যখন লঘু থেকে ঘনতে যাবে কি হবে, অবিলম্বের কাছে চলে আসবে, আর ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আচ্ছা, এখানটায় এই যে ডি কে রেখাটা আছে, এটা হচ্ছে ডি কে, এই যে রেখাটা, এটা হচ্ছে কি প্রান্ত রেখা বা এজ বলা হচ্ছে। আর প্রতিসারক কোণ কোনটা, এখানে প্রতিসারক কোণ হচ্ছে ই ডি এফ, এই যে এই কোণটা ই ডি এফ, এই কোণটাকে কি বলছে, প্রতিসারক কোণ। আর পার্শ্বতল আর ভূমি, পার্শ্বতল ওই যে দুটো তল, ভূমিটা হচ্ছে তোমার এই যে নিচে আছে ই এইচ জি এফ ই, এর নিচে যেটা আছে এটা হচ্ছে ভূমি। আর পার্শ্বতল ওই যে যে দুটো তলে মানে প্রতিসারক তল দিয়ে বাদ, প্রতিসারক তল দুটো বাদ দিয়ে যে দুটো তল আছে, একটা হচ্ছে ডিইএফ এই তলটা, এই দিকের এই তলটা, আর একটা হচ্ছে কে এইচ জি এই দিকের এই তলটা। তাহলে এই দুটো তল কি পার্শ্বতল, এই দুটো পার্শ্বতল। আর নিচের এই যে তলটা বলেছিলাম, নিচের এই তলটা হচ্ছে কি ভূমি। তাহলে এই প্রিজমটার ভূমি, পার্শ্বতল, প্রতিসারক তল এগুলো হলো। আচ্ছা, প্রধান ছেদ, প্রধান ছেদ। এবার এই প্রিজমটাকে আমরা যদি এরকম কাটি, পরপর কাটি, তাহলে প্রিজমের কি হবে, এই যে এরকম একটা কাটা অংশ নিই, তাহলে এই কাটা অংশকে আমরা কি বলছি, প্রধান ছেদ। এই প্রধান ছেদ একটা ত্রিভুজের আকৃতি গঠন করবে, যখন এখানে একটা এবিসি ত্রিভুজ। আচ্ছা, এবার প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ। প্রিজমটা যেহেতু 3 ডাইমেনশন, আমরা 2 ডাইমেনশন নিলে এই প্রধান ছেদটাকে আমাকে কেমন দেখতে লাগবে, ত্রিভুজের মতো। এবার এর মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ যে হয় সেটা আরেকটা ভিডিওতে দেখিয়েছি, দেখো। আচ্ছা, এই যে প্রিজম, এখানটায় কি হচ্ছে, আপতিত রশ্মি আমার কোনটা, পি কিউ আপতিত রশ্মি দিয়ে প্রিজমের উপর পড়েছে এ বি প্রতিসারক তলে, তারপরে এখান থেকে প্রতিসৃত হয়ে ও এসি প্রতিসারক তলে পড়েছে। এটা অবিলম্বের দিকে বেঁকে গেছে না, প্রিজমটা যদি না থাকতো রশ্মিটা এই পথে যেত, প্রিজমটা থাকার পরে রশ্মিটা অবিলম্বের দিকে বেঁকে গেছে, তারপরে আবার ঘন থেকে লঘুতে প্রবেশ করছে, তাহলে যে পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে অবিলম্ব থেকে দূরে এই পথে যাচ্ছে। তাহলে এই যে আপতিত রশ্মি আর এই যে একদম শেষে যে রশ্মিটা প্রতিষ্ঠিত হলো, এই দুটো রশ্মির মধ্যবর্তী কোণকে এটাকে কি বলা হয়, ডেল্টা। তার মানে এটা হচ্ছে কি চ্যুতিকোণ। তো সেই চ্যুতিকোণের রাশিমালাটা বার করব। তা সেই চ্যুতিকোণটা কি, আমরা যদি এই প্রিজমের প্রতিসারক কোণ যেটা, সেটাকে এ ধরি, আর এইখানে লঘু মাধ্যমের আপতন কোণ I1, প্রথম প্রতিসারক তলে ঘন মাধ্যমের প্রতিসরণ কোণ R1, দ্বিতীয় প্রতিফলকের ক্ষেত্রে ঘন মাধ্যমের আপতন কোণ R2 আর লঘু মাধ্যমের প্রতিসরণ কোণ I2, এগুলো ধরা হলো। এবার দেখো আমরা তাহলে এই ডেল্টা সমান কি লিখতে পারি, এখানে ডেল্টা, এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজের কি জানি আমরা, বহিস্থ কোণ সমান অন্তস্থ দুই বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে এখানটা এই যে ত্রিভুজটা কিউ টি আর, এই ত্রিভুজটা যদি ধরি, তাহলে এই যে ডেল্টাটা হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ সমান এই অন্তস্থ এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান। এখন অন্তস্থ ওই দুটো কোণ সমান আমরা কি জানি, ওটা এটা কি পুরোটা আই আই, এই কোণটা কত হবে, প্রথমটা I1 মাইনাস R1 আর দ্বিতীয়টা I2 মাইনাস R2। কারণ কি, এই দুটো সরলরেখা পরস্পর এরকম ছেদ করলে এদিকের কোণ এদিকের কোণ একই হবে, কারণ কি বিপ্রতীব কোণ। তাহলে I1 কোণে পড়ছে, তাহলে এইদিকে গোটাটা I1, তাহলে প্রতিসরণ হচ্ছে R1 কোণে, তাহলে বাকি যে কোণটা পড়ে থাকছে সেটা কি, এই কোণটা হচ্ছে I1 মাইনাস R1, আর এদিকের কোণটাই একইভাবে I2 মাইনাস R2। হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা ডেল্টা ইকুয়াল টু ওটা লিখে আমরা কি পাচ্ছি, ডেল্টা ইকুয়াল টু, তাহলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, তার মানে ডেল্টাটা কি হচ্ছে,
ডেল্টা ইকুয়াল টু কি পাচ্ছ I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটা হচ্ছে ডেল্টাটা পেলে। তাহলে এবার আমরা R1 প্লাস R2 সমান তার সঙ্গে এই যে আমাদের প্রতিসারক কোণের একটা সম্পর্ক সেটা পেয়ে যাব। কোথা থেকে পাবো? এই যে আমরা চতুর্ভুজটা দেখছি, এই চতুর্ভুজটা AQOR, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটার ক্ষেত্রে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কি 360 ডিগ্রি। তা 360 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা এ কোণ, এই কোণটা আমার 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ ওটা এই দুটো লম্ব। আর এই কোণটা, এই চারটে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। সেখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। তারপরে আবার আমরা কি করব, এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সেখান থেকে আমরা এদিকের এই কোণটা সমান পেয়ে যাব। দিয়ে সেই মানটা বসালে আমরা কি পাচ্ছি? A ইকুয়াল টু R1 প্লাস R2। সেখান থেকে আমরা কি পাবো? ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা তোমরা ক্লাস 10-এ করেছিলে, তাও আরেকবার দেখে নিলে। আচ্ছা, তো এবার আমরা আসবো ন্যূনতম চ্যুতিকোণ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? যে ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এটা হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণটা, এটা ধ্রুবক। তাহলে ডেল্টার মানটা কার উপর নির্ভর করছে? I1 এর মানের উপর নির্ভর করছে, কারণ I2টা মান আবার I1 এর উপর নির্ভরশীল। তাহলে ডেল্টার মানটা I1 এর উপর নির্ভর করছে। তাহলে এবার বিভিন্ন আপতন কোণের জন্য আমরা যে ডেল্টাটা পাচ্ছি, এটা যদি পরীক্ষা করি, এই পরীক্ষাটা তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষায় আছে, তো সেইটা যদি করি তাহলে আমরা সেই আপতন কোণ আর চ্যুতি কোণকে যদি প্লট করি তাহলে কি দেখবো? এরকম একটা অধিবৃত্ত হচ্ছে। তাহলে এই অধিবৃত্তের এই একদম নিম্নের যে পয়েন্ট, সেই জায়গাটায় আমরা দেখছি যে এখানটায় আমার সব থেকে এই যে ডেল্টার মানটা ন্যূনতম। তাহলে এই আপতন কোণটা, এই আপতন কোণের জন্য ডেল্টাটা ন্যূনতম। তাহলে এই সর্বনিম্ন চ্যুতির কোণটাকে আমরা কি বলছি? প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ। আর প্রিজমটাকে এই অবস্থানে আমরা যদি বসাই, সর্বনিম্ন যেখানে চ্যুতি হবে, তাহলে সেই অবস্থানটাকে আমরা কি বলবো? ন্যূনতম চ্যুতির অবস্থান বা পজিশন অফ মিনিমাম ডিভিয়েশন। আচ্ছা, তো এখানে দেখো একই ডেল্টা মানের জন্য আমরা কিন্তু দুটো আই পাবো, একটা I1 একটা I2। কারণ I1 এর কোণে যদি আমরা ফেলি তারপরে কি হবে? I2 ওই যে ওই কোণে নির্গত হবে। আবার I2 ওই কোণে যদি ফেলি তাহলে I1 কোণে নির্গত হবে। কিন্তু এই ন্যূনতম চ্যুতি কোণে এখানে দেখো একটাই মাত্র I। ন্যূনতম চ্যুতির অবস্থানটা মানে একটা নির্দিষ্ট। তাহলে প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে কি আপতন কোণ আর নির্গমন কোণ কখন সমান হবে? যখন চ্যুতি কোণের মান ন্যূনতম। তাহলে এই আয়ের মান কখন? এই ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে এই একটাই আই পাচ্ছি, এটা সমান হচ্ছে I1 ইকুয়াল টু I2, সেটা ন্যূনতম চ্যুতির কোণে হবে। তাহলে এই ন্যূনতম চ্যুতির আবার শর্ত আমরা বার করে যদি করি, ন্যূনতম চ্যুতির শর্ত, সেটা কলন বিদ্যার সাহায্যে করতে পারি বা এমনি জ্যামিতিক পদ্ধতিতেও করা যেতে পারে। তা ন্যূনতম চ্যুতির শর্ত কি হবে? যে আপতন কোণ আর নির্গমন কোণ পরস্পরের সঙ্গে কি সমান হলে তখন কি হবে? প্রিজমটা ন্যূনতম চ্যুতির অবস্থায় থাকে। এই গ্রাফ থেকে আমরা সেটাই বলতে পারছি যে আপতন কোণ নির্গমন কোণ যখন সমান হচ্ছে তখন আমরা ন্যূনতম চ্যুতিকোণ পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আসি ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথটা কেমন হবে। আচ্ছা, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে রশ্মির গতিপথটা কেমন হবে, এটা জ্যামিতিক পদ্ধতিতে এটা প্রমাণ করা যাবে। এটা কি হবে? ভূমির সঙ্গে কি সমান্তরালভাবে নির্গত হবে। এটা যদি সমদ্বিবাহু প্রিজমের হয় তাহলে এটা রশ্মির গতিপথ কি হবে? প্রিজমের ভূমির সাথে এটা কি সমান্তরাল। সেটা কিভাবে আমরা বলতে পারবো? দেখো, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা শর্তটা কি বলেছিলাম? I1 ইকুয়াল টু I2। তাহলে এই I1 এই I2 সমান, তাই তো?
এবার দেখো এই দিকের এই যে কোণটা, এদিকের এই কোণটা আর এদিকের এই কোণটা, মানে এ কিউ আর, কোণ এ কিউ আর আর কোণ এ আর কিউ, এই দুটো কোণের ক্ষেত্রে এ কিউ আর সমান আমরা কি লিখতে পারি, এটা পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির সঙ্গে R1 বিয়োগ করলে আমরা ওই কোণটা পেয়ে যাব, তাহলে 90 ডিগ্রি মাইনাস R1। আর এদিকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস R2। এখন I1 ইকুয়াল টু I2 যেহেতু, তাহলে আমরা মিউ ইকুয়াল টু কি সাইন I1 বাই সাইন R1 সমান সাইন I2 বাই সাইন R2, এই ফর্মুলাটা বসালে আমরা কি পাচ্ছি, R1 ইকুয়াল টু R2 পাচ্ছি। তাহলে এই যে এখানটায় তাহলে R1 আর R2 সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই যে আমরা যে এই যে ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের এই কোণটার এই কোণটা সমান, এই কোণটার এই কোণটা সমান। হ্যাঁ, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে এই রশ্মিটা, তার মানে ভূমিটা এই এই যে কিউ আর এই বাহুটা, তার মানে এই বিসি বাহুর সঙ্গে কি সমান্তরাল। আচ্ছা, এবার আমরা প্রতিসারাঙ্ক আর ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্কটা দেখব। এখান থেকে আমরা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা কি দেখলাম, কি হচ্ছে I1 ইকুয়াল টু I2 হচ্ছে, আর সেটা থেকে আমরা কি পাচ্ছি, মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2 থেকে আমরা কি পাচ্ছি, R1 ইকুয়াল টু R2, এটা পেলাম। এবার আমরা জানি প্রিজমের এই যে কোণটা, এই কোণটা ইকুয়াল টু আমরা কি জানি, R1 প্লাস R2। হ্যাঁ, আর R1 R2 সমান। আচ্ছা, এবার মিনিমাম ডিভিয়েশনের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, ডেল্টা ইকুয়াল টু I1, ডেল্টা ইকুয়াল টু আমরা কি জানি I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে ডেল্টা মিনিমাম I1 আর I2 দুটো সমান, মানে I1 প্লাস I2 মাইনাস এ, মানে কি হচ্ছে 2I1 মাইনাস এ, 2I1 মাইনাস এ। এখান থেকে আমরা I1 সমান কত, আপতন কোণটা কত পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা দেখি I1 ইকুয়াল টু কত, তাহলে I1 ইকুয়াল টু আমরা কি পেলাম, কোনাকুনি গুণ করে a প্লাস ডেল্টা এম বাই 2, এটা আপতন কোণ হলো। আবার আমরা কি R1 ইকুয়াল টু R2 জানি, তাহলে আবার a ইকুয়াল টু আমরা কি জানি R1 প্লাস R2, আবার R1 ইকুয়াল টু R2, তাহলে R1 প্লাস R1 ইকুয়াল টু কি 2R1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, R1 ইকুয়াল টু a বাই 2, এটা হলো। তাহলে আমরা I1 পেয়ে গেলাম, R1 পেয়ে গেলাম। তাহলে এবার মিউ এর সঙ্গে সম্পর্ক কি, মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1, তাহলে মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু মিউ। তাহলে মিউ এর সাথে সম্পর্ক এটা, তাহলে এই কোণটা সাইন আর এই কোণটা সাইনের অনুপাত ইকুয়াল টু মিউ। তাহলে আমরা মিউ ইকুয়াল টু কি পেলাম, মিউ এর সাথে কি সম্পর্ক, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। তাহলে এটা হচ্ছে প্রিজমের কি প্রতিসারাঙ্ক আর ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্ক হচ্ছে, প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ আর ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার আমরা পাতলা প্রিজম কাকে বলে দেখব। যে প্রিজমের এই যে প্রতিসারক কোণ এর মানটা খুব কম, মানে প্রায় 10 ডিগ্রির থেকে কম, 10 ডিগ্রির থেকে বেশি হবে না। হ্যাঁ, তাহলে সেই প্রিজমকে আমরা কি বলবো, পাতলা প্রিজম। তাহলে এই প্রিজমটাকে আমরা কি বলছি, পাতলা প্রিজম। যে প্রিজমের এই কোণটার মান, প্রতিসারক কোণের মান 10 ডিগ্রির থেকে কম। তাহলে সেই পাতলা প্রিজমের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কেমন হবে, এখানটা আমরা একটু দেখছি। দেখো, এই যে আপতিত রশ্মি পি কিউ হলো, আপতিত হলো দিয়ে সেটা কিউ আর পথে প্রতিসৃত হলো, কারণ লঘু থেকে ঘনতে যাচ্ছে, অবিলম্বের দিকে সরে এলো, আবার এখান থেকে আর এস পথে প্রতিসৃত হলো। তাহলে এখানটা এই দিকের এই কোণটা কি ডেল্টা চ্যুতিকোণ হলো। আর এই কোণগুলো আমরা যদি ধরে নিই, এটা আপতন কোণ I1, এটা R1 প্রতিসরণ কোণ, এখানে আপতন কোণ R2 আর এখানে প্রতিসরণ কোণ I2।
তাহলে এটা কি, এটা হচ্ছে পাতলা প্রিজম। তাহলে এক্ষেত্রে প্রায় লম্বভাবে যদি রশ্মিটা আপতিত হয় তখন কি হবে, I1টা খুব ক্ষুদ্র হবে, I1টা ক্ষুদ্র হবে। তাহলে এর জন্য আমাদের R1টাও খুব কি হবে, ক্ষুদ্র হবে। আর এই যে এ কোণের মানটা, এটা প্রায় 10 ডিগ্রি থেকে কম, সেই জন্য তাহলে এখানে R2টাও ক্ষুদ্র হবে আর I2টাও ক্ষুদ্র হবে। হ্যাঁ, তাহলে এগুলো সব ক্ষুদ্র কোণ হচ্ছে। তাহলে আমরা প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1 বা সাইন I2 বাই সাইন R2, এই জায়গায় আমরা কি লিখতে পারবো, এখানে যেহেতু I1 R1 R2 I2 এগুলো সব ক্ষুদ্র, তাহলে এর সাইনের মান কি হবে, ওটার সঙ্গে সমান হবে, মানে সাইন থিটা ইকুয়াল টু থিটা হবে। বুঝতে পারছো, যদি কোনটা ক্ষুদ্র হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মিউ ইকুয়াল টু I1 বাই R1। সেরকমভাবে দ্বিতীয় তলটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, মিউ ইকুয়াল টু I2 বাই R2। তাহলে তারপরে আমরা কি পাবো, তাহলে I1 ইকুয়াল টু মিউ R1 আর I2 ইকুয়াল টু মিউ R2। তাহলে রশ্মিটার চ্যুতি আমরা কি, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, মিউ R1 প্লাস R2 মাইনাস এ। আবার R1 প্লাস R2 মানে এ, তাহলে মিউ ইন্টু এ মাইনাস এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, মিউ মাইনাস 1 ব্র্যাকেটে এ, ব্র্যাকেটের বাইরে এ। বুঝতে পেরেছো? তাহলে যখন পাতলা প্রিজম হবে প্রায় লম্বা আপতনের ক্ষেত্রে আমাদের যে চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু কি হলো, মিউ মাইনাস 1 ইন্টু এ। তাহলে এখানটায় তাহলে যে লম্বা আপতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান তাহলে কার কার উপর নির্ভর করছে, প্রতিসরক কোণ আর প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করছে। এ কিন্তু আপতন কোণের উপর নির্ভর করছে না। তাহলে আপতন কোণ যদি ক্ষুদ্র হয় তাহলে পাতলা প্রিজমের রশ্মির চ্যুতিকোণটা তখন কি হবে, চ্যুতিকোণটা তখন ধ্রুবক হবে। আচ্ছা, এবার আমরা দেখব প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণের যে সীমাস্থ মান সেটা কত হবে। এই প্রিজমের এই কোণের সীমাস্থ মানটা কত হবে, যার জন্য আমরা কি প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, রশ্মিটা এই যে তল বরাবর যাবে, তাহলে তারপরে যদি আরো বাড়ায় এদিকে চলে আসবে, এদিকে আর রশ্মিটা নির্গত হবে না। তাহলে সেটা আমরা দেখছি। এখানে দেখো, তাহলে প্রিজমের যে প্রতিসরক কোণের যে সীমাস্থ মান, সেই মানটার থেকে যদি আলোক রশ্মি কম হয় তাহলে নির্গত হবে না। আর ওই সীমাস্থ মানের থেকে যদি প্রতিসরক কোণের মান ওই যে সীমাস্থ মানের থেকে যদি বেশি হয় তাহলে কি হবে, আলোক রশ্মি প্রিজম থেকে নির্গত হবে। তাহলে এখানটা দেখো, আলোক রশ্মি হচ্ছে পি কিউ আপতিত হচ্ছে আর কিউ আর পথে প্রতিষ্ঠিত হলো, আর ধরো এই পথে গেল ওই তলের গা ঘেঁষে। তাহলে এটা তাহলে কি, রশ্মিটা এর থেকে আরো যদি এই বড় কোণে যায় তাহলে এর ভিতরে, মানে এটাই হচ্ছে সীমাস্থ মান, এই তল ঘেঁষে বরাবর যাওয়াটা হচ্ছে সীমাস্থ মান। তাহলে এখানে দেখো, এখানে তাহলে দেখো এই কোণটা আমরা আপতন কোণ I1 ধরেছি, প্রতিসরণ কোণ R2, এখানে আপতন কোণ R2 আর প্রতিসরণ কোণ কত, 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি যদি প্রতিসরণ কোণ হয় তার মানে আপতন কোণে R2 সমান কি হবে, ওই প্রিজমের সংকট কোণ থিটা সি। তাহলে R2 ইকুয়াল টু থিটা সি। তাহলে আমরা এ ইকুয়াল টু কি জানি, R1 প্লাস R2। আর প্রথম যে বিন্দুটা আছে এই যে কিউ বিন্দুটা, এর ক্ষেত্রে আপতনের ক্ষেত্রে আমরা কি লিখবো, মিউ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। সেখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1। এবার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, R1 এর মানটা বার করে নিই। R1 ইকুয়াল টু তাহলে কি হবে, এটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে সাইন I1 বাই মিউ, আবার এটা সাইন এদিকে ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ এটা। তাহলে R1 এর মান পেয়ে গেলাম। আর R2টা কি, R2টা হচ্ছে কি সংকট কোণ থিটা সি। তাহলে এই দ্বিতীয় তল এটার ক্ষেত্রে আমার কি হবে, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু মিউ সাইন R2।
তাহলে এখান থেকে আমরা R2টা পাবো, R2 ইকুয়াল টু সাইন 90 ডিগ্রির মান 1, তার মানে সাইন ইনভার্স 1/μ। তাহলে R2 পেয়ে গেলাম, তাহলে R1 আর R2 পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে A ইকুয়াল টু আমরা কি জানি, R1 প্লাস R2। তাহলে A ইকুয়াল টু R1 এর মান এখান থেকে বসাবো, R2 এর মান এখান থেকে বসাবো, তাহলে সেখান থেকে আমরা প্রিজমের যে প্রতিসারক কোণ সেটার সীমাস্থ মানটা পেয়ে যাব। তাহলে সেটা কত হলো দেখো, সেটা হবে প্রতিসারক কোণ A ইকুয়াল টু R1 এর মান হচ্ছে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1/μ। এইটা হলো। এবার কতগুলো বিশেষ ক্ষেত্র আছে দেখো। প্রথম তলে লম্বভাবে আপতনের ক্ষেত্রে প্রিজমের কোণের সীমাস্থ মান, তাহলে লম্বভাবে যদি আপতিত হয় I1টা প্রায় 0 হবে, I1 ইকুয়াল টু 0। তাহলে I1 এর মান যদি 0 বসায়, সাইন 0 মান 0, তাহলে সাইন ইনভার্স যে 0 সেটার মান 0 হবে, মানে ফার্স্ট রাশিটা আমার 0 হয়ে যাবে। তাহলে সেকেন্ড রাশি থেকে আমরা কি পাবো, সাইন ইনভার্স 1/μ। তাহলে সাইন ইনভার্স 1/μ মানে θc। তাহলে প্রিজমের যে প্রতিসারক কোণের মান হবে সেটা ওই প্রিজম আর যে মাধ্যমে রাখবো তার সংকট কোণের সঙ্গে সমান। আচ্ছা, এবার যদি রশ্মিটা প্রিজমের এই প্রথম তলে, মানে প্রথমে লম্বভাবে আপতিত হলো, তাহলে আইটা 0 হলো। এবার যদি এই তল ঘেঁষে আপতিত হয় তাহলে আইটা 90 ডিগ্রি হয়। তাহলে আই যদি 90 ডিগ্রি হয়, I1 90 ডিগ্রি হয়, তাহলে এই প্রথম রাশির সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে আমরা কি পাবো, সাইন ইনভার্স 1/μ প্লাস সাইন ইনভার্স 1/μ। তাহলে এ ইকাল টু 2 সাইন ইনভার্স 1/μ মানে 2 θc। তাহলে ওই যে মাধ্যমদ্বয়ের যে সংকট কোণ তার দ্বিগুণ হবে। আচ্ছা, এবার আমরা দেখব নির্দিষ্ট প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্থ মান কত। তাহলে এখানটায় যে প্রিজম নেওয়া হয়েছে, এখানটায় আমরা আপতন কোণ ধরছি I1, আর প্রতিসারক কোণটা A, আর এখানটা R1 কোণে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে R2তে আপতিত হয়েছে, এখানে I2 90 ডিগ্রি কোণে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা ধরছি যে সীমাস্থ মানটা বার করবো নির্গত রশ্মি না পাওয়ার জন্য। তাহলে এইটা হচ্ছে সীমাস্থ মান। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, আমরা জানি কি A ইকুয়াল টু R1 প্লাস R2। আর এই তলের ক্ষেত্রে এখান থেকে আমরা R2টা বার করে নিই, তাহলে R2 ইকুয়াল টু A মাইনাস R1। এবার I1 এর যদি মান কমে, R1 এর মানও কমে। তাহলে R1 এর যদি মান কমে, তাহলে R2 এর মান কি হয়, বেড়ে যায়। তাহলে এখন হচ্ছে R2টা কত, θc, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে R2 মানে ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু θc হবে। তাহলে R2 গ্রেটার দেন θc হলে তাহলে কিউ আর এই রশ্মিটা প্রিজমের এসি তলে পড়ছে, আর পূর্ণ প্রতিফলিত হয়ে প্রিজমের প্রথম মাধ্যমে ফিরে আসে যদি θc থেকে বড় কোণে পড়ে, আর θc সমান কোণে পড়লে এই পথে যাবে, ঘেঁষে যাবে, তল ঘেঁষে যাবে। তাহলে সীমাস্থ মান কখন হবে, যখন R2 ইকুয়াল টু θc হবে। তাহলে এখানটায় দেখো, তাহলে প্রিজমের প্রতিসারাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, 1/sin θc, বা sin θc সমান কি লিখতে পারবো, 1/μ। তাহলে cos θc সমান কি লিখতে পারবো, √1 মাইনাস sin স্কোয়ার θc। সেখান থেকে আমরা এটা পেয়ে যাব কত, √μ স্কোয়ার মাইনাস 1/μ। তাহলে sin θc cos θc পেয়ে গেলাম। এবার প্রথম যে বিন্দুটা আছে কিউ বিন্দু, এই বিন্দুতে রশ্মি প্রতিসরণের যদি আমরা বিবেচনা করি, তাহলে কি হবে, সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1। আবার R1 এর মানটা আমরা আগে পেয়েছি A মাইনাস R2, কারণ A ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে ইকুয়াল টু, তাহলে কি হবে, মিউ সাইন A মাইনাস R2 ইকুয়াল টু, তাহলে কি লিখবো, মিউ সাইন A মাইনাস R2 তখন কত কোণে আপতিত হচ্ছে, সংকট কোণে, R2 A মাইনাস, তাহলে কি হবে, θc, R2 জায়গায় θc দেবো। এবার সাইন A মাইনাস বির ফর্মুলা কি, সাইন A কস B মাইনাস কস A সাইন B, সেই ফর্মুলাটা আমরা ফেললে তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি I1 এর মানটা পাবো। I1 তাহলে কত হবে, I1 ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন
এ √μ² -1 মাইনাস কস এ। তাহলে এটা হচ্ছে আপতন কোণের সীমাস্ত মান, যার জন্য রশ্মিটা প্রিজম থেকে নির্গত হবে না। আমাদের যে পূর্ণ প্রতিফলক প্রিজম আছে, রশ্মির চ্যুতি এখানে কত হচ্ছে, রশ্মির চ্যুতি 90 ডিগ্রি। আরো আছে এখানটায় কত রশ্মির চ্যুতি হচ্ছে, এখানে রশ্মিটা উল্টে যাচ্ছে। আবার এখানটা দেখো রশ্মিটা এভাবে আসছে 180 ডিগ্রি চ্যুতি, 0 ডিগ্রি চ্যুতি, 100, এইগুলো আছে, এগুলো একটু দেখবে। এরপরে আছে প্রিজম পেরিস্কোপ। এখানে রশ্মিটা মানে প্রিজমে মানে আমরা পেরিস্কোপে প্রিজম দিয়ে এটা করতে পারি যে সমতল দর্পণ ব্যবহার না করে, এতে তাহলে প্রতিবিম্বটা কি হবে, খুব উজ্জ্বল দেখতে পাবো। কারণ এখানে রশ্মিটার অন্যদিকে কোনো প্রতিফলনের বা এর জন্য তোমার রশ্মিটা যে ইন্টেন্সিটিটা কমে যাবে না, পুরো রশ্মিটা আমরা ফিরে পাবো, তাহলে প্রতিবিম্ব কি হবে, উজ্জ্বল হবে।